স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। হৃদ মায়ের কথায় উত্তর না দিয়ে বরং পাল্টা প্রশ্ন করে বলল, তুমি প্রেগনেন্ট হলে কিভাবে? হৃদের তীক্ষ্ণ দৃষ্টিতে মায়া খানিকটা ইতস্তত বোধ করে বলল, সবাই যেভাবে হয় সেভাবেই হয়েছি। সবার মতো কি এমন করেছে যে তুমি প্রেগনেন্ট হলে? হৃদের কথায় মায়া হঠাৎ লজ্জায় পড়ে গেল। হৃদের প্রহুর দৃষ্টি এড়াতে পিঠ মুড়ে দাঁড়াতে দাঁড়াতে মিনমিন গলায় বলল, এমনি এমনি হয়েছি আর কি। হৃদ মায়ার বাহু টেনে নিজের দিকে ফিরাতে ফিরাতেই বলল, এমনি এমনি কিভাবে হয় সেটা বোঝাও আমাকে। আমি তো আজ পর্যন্ত শুনলাম না কেউ এমনি এমনি বাবা হতে। আমার কঠোর পরিশ্রম করার আগেই ফল পেয়ে গেলাম। এমন চমৎকার কিভাবে হলো সেটার ব্যাখ্যা দাও। হৃদের কথায় মায়া হাঁসফাঁস করল। কোনো কিছু উত্তর করতে না পেরে তথস্থ হয়ে আবারও পিঠ মুড়ে দাঁড়ালো। হৃদ একইভাবে মায়ার বাহু টেনে নিজের মুখোমুখি দাঁড় করালো। সরাসরি মায়াকে প্রশ্ন করে বলল, কাহিনী কি? মিথ্যা চড়াচ্ছ কেন? নত মস্তিষ্কে মায়া আরও নত হয়ে দাঁড়ালো। মিনমিন করে বলল, শুনলে আপনি বকবেন আমায়। বকবো না। সত্যি বলুন। তোমার এত কাহিনী শুনেও যখন হজম করতে পেরেছি, তাহলে বাকিটা শুনেও হজম হবে। বকবো না, বলো। সত্যি তো? মায়া আর চোখে একবার হৃদের দিকে তাকালো। হৃদ মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকায় মুহূর্তেই চোখ মিলল দুজনার। মায়া ফের দৃষ্টি নত করে মিনমিন করেই বলল, আম্মুকে আমাদের বাড়িতে ফেরানোর জন্য মিথ্যে বলেছি আমি প্রেগনেন্ট। মায়ার কথায় হৃদ তৎক্ষণাৎ বিরক্তি প্রকাশ করলো। সে চেনে তার মাকে। এসব ফালতু কথাকে কখনো তিনি বিশ্বাস করবে না, বরং চট করে বুঝে যাবেন কে ওনাকে মিথ্যা বলছে আর কে ওনাকে সত্যি বলছে। তাছাড়া মায়া প্রেগনেন্ট হলে তিনি এই বাড়িতে কখনো আসবে না, বরং মায়াকে নিজের কাছে নিয়ে রাখবেন তিনি। হৃদের বোকা বউটার ঘিলুতে এই ছোট কথাটি ঢুকলো না। অযথা অকারণে হৃদের নাম বদনাম করলো চারপাশে। হইচই করে সবাইকে মিষ্টি মুখ পর্যন্ত করালো। হৃদ বিরক্তি গলায় বলল, তুমি আর কোনো কাহিনী খুঁজে পেলা না? খুঁজে খুঁজে তোমাকে এই ফালতু মিথ্যাটাই রটাতে হলো। তোমার এইসব কথায় তোমার চতুর শাশুড়ি ফিরবে বলে মনে হয়? তুমি কতটুকু চিনো সুফিয়া খানকে? তোমার ধারণা আছে ওনার সম্পর্কে? খবর নিয়ে দেখো, তুমি যাকে মিথ্যা শোনাচ্ছ তার তোমার নারী ভুঁড়ি চেনা শেষ। তোমার এসব মিথ্যা কখনো কাজে দিবে না হৃদ। তাছাড়া তুমি কেন, কেউ আম্মুকে ফেরাতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আম্মুর নিজ থেকে খান বাড়িতে ফিরতে চায় ততক্ষণ। তাই এইসব কাহিনী বন্ধ করো। অযথা এইসবে আমার নাম খারাপ হচ্ছে। হৃদের কথায় মায়ার মন খারাপ হলো। তারপর আশা ছাড়ল না, বরং জেদি গলায় হৃদকে বলল, আম্মু ফিরবে, আমি ফিরাবো ওনাকে। হৃদ আগের ন্যায় বিরক্তি প্রকাশ করে বলল, ওকে ওকে, যা খুশি করো গিয়ে, তবে আমাকে এসবে জড়াবে না। কোনো কিছু না করে বারবার বদনাম হতে ভালো লাগে না। হৃদের কথায় মায়া একই সুরে বলল, ওকে, আপনাকে টানবো না, তাহলে আপনি একটা বুদ্ধি দিন। হৃদ কাট কাট গলায় নাকচ করে বলল, আমি পারবো না। প্লিজ। নো। হৃদের না করাতে মায়া জেদি গলায় বলল, ঠিক আছে, আপনার বুদ্ধি দিতে হবে না, তবে আমিও বারবার টানবো আপনাকে। আমার যখন যা মনে হবে তাই করবো, দেখবেন। মায়ের কথায় হৃদ ধমকে বলল। হৃদ। হৃদের ধমকে মায়াও তৎক্ষণাৎ উত্তর দিয়ে বলল, কি? ঝামেলা করবে না, ভালো লাগছে না এসব। হৃদের তপ্ত মেজাজে মায়া অনুনয় করে বলল, একটা বুদ্ধি দিন না প্লিজ। আমি সত্যি আম্মুকে এবারই ফেরাতে চাই, প্লিজ হেল্প করুন। হৃদ কিছুক্ষণ চুপ থেকে মায়ের আকুতি ভরা মুখটার দিকে তাকালো। গম্ভীর মুখে নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে আমাকে নয়, তোমার শ্বশুরকে ধরে টান দাও, দেখবে তোমার শাশুড়ি এমনি চলে আসবে। হৃদের কথায় মায়া চমকে ওঠার মতন করে তাড়াহুড়ো করে বলল, আম্মু তো আব্বুর উপর রাগ করে আছেন, এখন আব্বুর কথা বললে আম্মু আসবে? হৃদ মায়াকে কাছে টানতে টানতে বলল, যেখানে রাগ বেশি সেখানে ভালোবাসাও বেশি হয়। কান টানলে যেমন মাথা আসে, এমনি শাশুড়িকে চাইলে শ্বশুরকে ধরে টান দাও, দেখবে কাজ হয়ে যাবে। হৃদের গভীর কথার মানে বুঝতে মায়ের বেশ সময় লাগলো। চিন্তিত মায়া যখন হৃদের কথার হিসাব মেলাতে ব্যস্ত, তখন হৃদ মায়াকে নিজের কোলে বসাতে বসাতে দু হাতে মায়ার পেট চড়িয়ে খোলা কাঁধে শক্ত করে চুমু খেলো। মায়া মৃদু কেঁপেই উঠল। কম্পিত হাতে হৃদকে বাধা দিয়ে বলল, আমি অসুস্থ।
হৃদ পরপর মায়ার একই জায়গায় শব্দ করে চুমু খেতে খেতে মোহাচ্ছন্ন গলায় বলল। ওকে। হৃদ মায়াকে অস্বস্তিতে ডুবিয়ে দুই হাতের বাঁধন আরও শক্ত করলো। মায়ার কাঁধ হতে মুখ উঠিয়ে কানের লতিতে নাক চেপে হৃদ ফিস ফিস করে বলল। তুমি অসুস্থ অথচ পুরো খানবারে মিষ্টি খাচ্ছে। আমি বাবা হচ্ছি বলে বউ না ছুঁয়েও বাবা হওয়ার যে ব্যাপারটা, সেটা কাকে বোঝাই বউ? আমার কষ্ট কেউ বুঝবে জান? হৃদের কথায় মায়ের মনে অপরাধবোধ জাগ্রত হলো। শাশুড়িকে ফিরাতে গিয়ে মায়া নিজের স্বামীর মনে কষ্ট দিতে চায়নি। তাছাড়া ওদের বিয়ের অনেক দিন হলো, অনেক ঝড়ঝাপটাও গেল, দুজনের মনোমালিন্যতাও দূর হলো। এবার হয়তো ওদের দুজনের সামনে চিন্তা ভাবনা করা উচিত। এত কিছুর চিন্তা ভাবনা না করেই মায়া ভিতরকার অপরাধ বোধে মিনমিন করেই বলল। সরি, আমি আসলে আপনাকে কষ্ট দিতে চাইনি কোনো কিছুতে। আমি সুস্থ হলে আপনাকে জানাবো। হৃদের মনে হলো সে মায়ার কথা ভুল শুনেছে। তার বউ তাকে সুস্থ হলে জানাবে মানে? মায়া কি চাচ্ছে হৃদের কাছাকাছি আসতে? হৃদ মায়ার কথাটা শিওর হওয়ার জন্য পুনরায় প্রশ্ন করে বলল। কি জানাবো তুমি? সুস্থ হলে জানাবো। মায়ার কথায় হৃদ হঠাৎ শব্দ করে হেসে ফেলল। মায়াকে ছেড়ে হাসতে হাসতেই বলল। আবার বলো, কি হলে জানাবো তুমি? হৃদের হাসিতে মায়া দ্বিধায় পড়ে গেল। মায়া কি এমন বলেছে হৃদকে? প্রথমে বিষয়টি বুঝতে না পেরে আবারও মিনমিন করে একই উত্তর দিয়ে বলল। সুস্থ হলে জানাবো আর কি। হৃদ যেন মায়ার কথায় মজাই পেল। নিজের গম্ভীরতা ছেড়ে ঠোঁট প্রসারিত করে হেসে দুষ্টু স্বরে বলল হৃদ। তুমি সুস্থ হলে আমাকে জানিয়ে কি করবা? মায়া হৃদের কথার তালে মিনমিন করে বলল। তখন আপনার কষ্ট করতে হবে না। হৃদ মায়ার কথার ইঙ্গিত বুঝো না বোঝার মতো করে মজা নিল। কৌতুক করে দুষ্টু স্বরে বলল। তুমি আমার কি কষ্ট দূর করবে আগে সেটা শুনি না। এই যে। মিনমিন করে মায়া কথাগুলো বলতে বলতে অস্বস্তিতে থেমে যায়। হৃদ একইভাবে বলল। ওই যে কি, কোন বিষয়ে কষ্ট করছি আমি? বলো বলো। ওই আর কি। ওই কি আর কি? মানে আপনি বললেন না তখন এটা। মানে কি বলেছি আমি? কি কষ্ট হচ্ছে আমার? হৃদের পেঁচানো কথায় মায়া আমতা আমতা করে বলল। মানে? মানে কি জান? হৃদের পরপর দুষ্টুমিতে মায়ের বোধগম্য হলো যে হৃদ এতক্ষণ কোন বিষয়ে মায়াকে পেঁচাচ্ছিল। কথার মানে বুঝতে পেরে মায়া লজ্জায় আড়ষ্ট হলো। ছি, এইসব বিষয়েও কেউ কথা বলে? মায়া হৃদের সম্মুখ থেকে চলে যেতে চেয়েই বলল। কিছু না, সরুন। মায়া হৃদের সম্মুখ থেকে পালাতে চাইলে হৃদ তৎক্ষণাৎ মায়ের বাহু টেনে পুনরায় একইভাবে মায়াকে নিজের উরুতে বসাতে বসাতে হৃদ আগের ন্যায় মায়াকে জড়িয়ে ধরতে ধরতে বলল। তুমি আমার কি কষ্ট দূর করবার সেটার ব্যাখ্যা না দিলে আমি তোমাকে যেতে দেবো না। আগে ব্যাখ্যা দেবা তারপর যাবা। তাছাড়া আমি কিন্তু জানি আমার বউ পেকে গেছে। পাকা বউয়ের একটু অ্যাডভান্টেজ তো নেওয়াই যায়, তাই না? হৃদের কথায় মায়া লজ্জায় তৎক্ষণাৎ দুই হাতে মুখ ঢাকতে ঢাকতে বলল। আমি কিছু জানি না। হৃদ দুষ্টু হেসে মায়ের দুই হাত টেনে মুখ থেকে সরাতে সরাতে বলল। আপনি সব জানেন ম্যাডাম, জেনে বুঝে আমাকে পাগল বানাচ্ছেন। মায়া একইভাবে পুনরায় দুই হাতে নিজের মুখ ঢাকতে ঢাকতে বলল। উফ, লাগছে আমার। উফ, কেন লজ্জা লাগছে আপনার? মায়া লজ্জা থেকে বাঁচতে তৎক্ষণাৎ দুই হাতে হৃদকে জড়িয়ে ধরতে ধরতে বলল। জানতো। হৃদের কথাই সত্যি হলো। সত্যি সত্যি সুফিয়া খান মায়ের প্রেগনেন্সির বিষয়টা বিশ্বাস করেননি, করার কথাও না ওনার। মায়া সুফিয়া খানের কাছে ছিল বিগত 2 মাস। হৃদের সঙ্গে চট্টগ্রামে এসেছে সবে মাত্র 1 সপ্তাহ হলো। সুফিয়া খানের হিসাব মতে মায়া 1 সপ্তাহে প্রেগনেন্ট হতে পারে না, হওয়ার কথাও না। তাই রাদিফ যখন ফোন করে সুফিয়া খানকে মায়ের প্রেগনেন্সির কথাটা জানায়, তখন তিনি রাদিফের কথাটি কানেই তোলেননি, বরং মায়ের পেটে সমস্যা বা অন্য কোনো কারণ হতে পারে বলে রাদিফকে সাজেস্ট করলো মায়াকে ভালো ডক্টর দেখাতে। এতে করে রাদিফ ও মায়া দুজনেই হতাশ। এত ছলাকলা কষে তাদের প্ল্যান সাকসেস না হওয়ায় আবারও ভাবতে বসলো নতুন প্ল্যানের সন্ধানে। নিহাল খানের নির্বাচনের কাজে রাদিফ ব্যস্ত থাকায় তার নতুন করে প্ল্যান বানাতে আরও খানিকটা সময় প্রয়োজন। কিন্তু অধৈর্যের মায়া যেন ধৈর্যে কুলালো না।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। বরং অস্থির ন্যায় ড্রয়িং রুমে বসে মাথা খাটালো কিভাবে কি করা যায়, কিভাবে সুফিয়া খানকে খান বাড়িতে ফেরানো যায়। সেই চিন্তায় বিভোর মায়ার হঠাৎই ধ্যান ভাঙল নিহাল খানের উপস্থিতিতে। অসময়ে নিহাল খানের উপস্থিতিতে মায়া তৎক্ষণাৎ নিজের মাথার কাপড়টা টানল। দ্রুততায় উঠে দাঁড়াতে চাইলে নিহাল খান নরম গলায় মায়াকে বাধা দিয়ে বলল, আপনাকে উঠতে হবে না আম্মু, আপনি বসুন, রেস্ট নিন। আপনার এই সময় রেস্ট প্রয়োজন। মায়া বুঝলো নিহাল খান মায়াকে ওর মিথ্যা প্রেগনেন্সির ব্যাপারটা নিয়ে চলাফেরায় সতর্ক করছে। মায়ের মনে হঠাৎ তীব্র অপরাধবোধ জাগ্রত হলো। কাল রাতিফের কথা শুনে মায়া ওইভাবে সবাইকে মিথ্যা প্রেগনেন্সির কথাটা বলা ঠিক হয়নি। একটা বাচ্চা একটা পরিবারের ইমোশন হয়, মায়া ওইভাবে সবার ইমোশন নিয়ে মিথ্যা কথা বলাটা ঠিক হয়নি। মায়ার তীব্র অপরাধবোধের মাঝেই নিহাল খান মায়ের পাশে বসতে বসতে মায়ার মাথায় স্নেহময় হাত বুলিয়ে বলল, আজ অনেকটা বছর পর খান বাড়িতে সুসংবাদ পেলাম আম্মু, যেটা শুনে খুব মানসিক শান্তি পেলাম। আল্লাহ আপনার দীর্ঘায়ু করুক। নিহাল খানের কথায় মায়া অপরাধবোধ তীব্র থেকে তীব্রতর হলো। নিহাল খানকে মিথ্যা প্রেগনেন্সির কথাটা জানাতে চেয়েই মায়া ভয় ভয় গলায় বলতে লাগলো, আপনাকে একটা কথা বলি আব্বু। একটা না 10টা কথা বলুন আম্মু, আমার সমস্যা নেই, আমি ধৈর্য নিয়ে শুনবো। নিহাল খানের কথায় মায়া হাঁসফাঁস করলো। তীব্র অপরাধবোধে জড়তায় আমতা আমতা করে বলল, আসলে আমি আম্মুকে এই বাড়িতে ফেরাতে। মায়া অল্প কথাতেই থামে। মায়া থামে নয়, থামতে হয় নিহাল খানের কথার মাঝে। তিনি মায়াকে শেষ করতে না দিয়ে নিজেই বললেন, আপনার জেদি শাশুড়ি যদি ফিরতে চায় তাহলে আমার এতে কোনো আপত্তি নেই। নিহাল খানের কথায় মায়া চুপ করে যায়। মায়া রাগ বাড়িয়ে সত্যটা বলা হলো না, কারণ নিহাল খান ইতোমধ্যে মনে করেছেন মায়া সুফিয়া খানকে খান বাড়িতে ফেরাতে চেয়ে ওনার কাছে অনুমতি চাইছেন। অথচ এটা সত্যি নয়। মায়া নিহাল খানের থেকে অনুমতি নয়, বরং মায়া ওর শ্বশুরকে সত্যি জানাতে চেয়েছিল যে মায়া সুফিয়া খানের জন্য নিজের প্রেগনেন্সির কথাটা মিথ্যা বলেছিল সবাইকে, যাতে করে সুসংবাদ পেয়ে সুফিয়া খান খান বাড়িতে ফিরে আসেন। কিন্তু তার কিছুই হলো না। তবে মায়ার এত কিছুর মাঝেও একটা জিনিস ভালো হলো যে ওর শ্বশুরের মনোভাব বুঝে ফেলল। নিহাল খান যে নিজের স্ত্রীকে খান বাড়িতে ফেরাতে চেয়ে বেশ আগ্রহী সেটা বোঝা গেল। তাই মায়া নিজের মিথ্যাটা বহাল রেখে সাহস দেখিয়ে নিহাল খানের কাছ থেকে প্রশ্ন করার অনুমতি চেয়ে বলল, একটা কথা বলি আব্বু, যদি বেয়াদবি না নেন। মায়ার কথায় নিহাল খান স্বাভাবিক ন্যায় মাথা নাড়িয়ে সম্মতি দিতেই মায়া বেশ সাহস দেখিয়ে নিহাল খানকে বলল, আপনি আম্মুকে খান বাড়িতে কেন ফেরাচ্ছেন না আব্বু? মায়ার কথায় খানিকটা সময় চুপ করে বসলেন নিহাল খান। হুট করে নিজের গাম্ভীর্যতা ছেড়ে মায়ার সাথে সহজ হতে পারলেন না। তবে মায়ার কথার উত্তর দিতে নিহাল খান স্বাভাবিক গলায় বলল, আপনার আম্মু আমার কাছে ফিরতে চান না তাই। মিথ্যে কথা, আম্মু ফিরতে চান। আপনি কখনো আম্মুকে নিজের কাছে রাখতে চাননি, সেজন্যই আম্মু কখনো ফিরে আসেনি। আপনি ডাকলে অবশ্যই ফিরতেন আম্মু। মায়ার মতো নিহাল খানও হুট করে অস্থির উত্তেজিত হয়ে উত্তর করতে পারল না। তিনি মায়ের বয়সী নন, থাকলে অবশ্যই মায়ের মতন ছটফটিয়ে উঠেই নিজের ভিতরকার কথাগুলো প্রকাশ করতেন। তিনি একজন মধ্যবয়স্ক ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি, তাই ওনার কথা বলতে হবে ভেবে চিনতে, জায়গা বুঝে। সব জায়গায় সব কথা যেমন বলা যায় না, তেমনি সব আবেগও সবার সামনে প্রকাশ করা যায় না। তাই নিহাল খান চেয়েও মায়ার সম্মুখে কোনো কিছু প্রকাশ করতে পারল না, বরং ভিতরকার কথা চেপে গিয়ে ভারী নিঃশ্বাস ফেলে মায়ার কথার উত্তরে বলল, বাড়ির সবাই যখন আপনার শাশুড়িকে দেখেছে সেখানে কি আমাকে আলাদাভাবে ডাকতে হবে? নিহাল খানের কথায় যেন ভুলে বসলো সে ওর সম্মানিত শ্বশুরের সঙ্গে কথা বলছেন। মায়া অস্থির ভঙ্গিতে বলল, বাড়ির সবাই আর আপনি কি এক আব্বু? আম্মুর রাগ অভিমান আপনার সাথে থাকলে বাড়ির সবাই কেন আম্মুর অভিমান ভাঙাতে যাবে? যেখানে আপনারা সামান্য কথায় আম্মু ফিরে আসতেন, সেখানে আপনি বছরের পর বছর আম্মুকে দূরে কেন রেখেছেন? আপনি চাইলে বিষয়টা শেষ হতে পারতো। আম্মু মানুষটা রাগ জেদি হতে পারে, কিন্তু
আম্মু নিজের পরিবারের প্রতি খুব সেনসিটিভ, সেটা আমার থেকে আপনিই জানেন ভালো। দূরে থেকেও আম্মু আপনার এই পরিবারের প্রতিটা মানুষের খেয়াল রাখেন। আপনার উচিত ছিল আরো আগে আম্মুর রাগ ভাঙানো। আপনি আম্মুকে অনেকটা বছর কষ্ট দিয়েছেন আম্মু। মায়ের অভিমানে ভরা কথায় নেহাল খান কেমন পাথর ন্যায় শক্ত হয়ে বসলেন। মনে অনেক কথা জমে আছে ওনার, কিন্তু সব কথা সবার সাথে বলা যায় না। তাছাড়া মায়া ওনার ছেলের বউ, মানে ওনার মেয়ের বয়সী। বাবা হয়ে মেয়ের সাথে সব কথা বলা যায় না, যায় না। নেহাল খান মায়াকে নিজের মনের খবরটা জানাতে পারলেন না। তবে তিনিও চান ওনার স্ত্রী দীর্ঘদিনের মনোমালিন্য ভুলে ওনার কাছে ফিরে আসুক। তিনি মায়াকে এই কয়েকদিনে বেশ লক্ষ্য করেছেন। ওনার স্ত্রী এই মেয়ের বেশ খেয়াল রাখেন। মায়াও শাশুড়ির হয়ে কথা বলে সব সময়। এই যে আজ শ্বশুরের দিকে পর্যন্ত আঙুল তুলছে শাশুড়ির পক্ষ হয়ে। মূলত এই জন্য নিহাল খান বিগত দিন ধরে সুযোগের সন্ধানে ছিলেন কীভাবে মায়ের সঙ্গে সুফিয়ার ব্যাপারে কথা বলা যায় সেটা নিয়ে। মায়া ওনার ছেলের বউ হওয়ায় তিনি নিজের ব্যক্তিত্বের বাইরে গিয়ে মায়ের সাথে সহজ হয়ে কথা বলতে পারছিলেন না, সংকোচে। তবে আজ সব জড়তা মায়া কাটিয়ে নিল। তাই নিহাল খান মুক্ত মনে মায়াকে বলবেন ওনাকে অত্যন্ত একটা সুযোগ দেওয়া হোক ওনার নিজের দিকটা সোফিয়ার সম্মুখে প্রকাশ করার। নিহাল খান অনেকটা সময় নীরব থেকে ধীর গলায় মায়ার কথার উত্তরে বললেন, আমাকে অবশ্যই একটা সুযোগ দিলে আপনার শাশুড়ির মান অভিমান ভাঙানোর চেষ্টা করব আম্মু। নিহাল খানের সরাসরি কথায় মায়া যেন চমকে উঠল। না চাইতেও আশার আলো দেখতে পেল দু চোখে। খুশিতে মায়া উৎফুল্ল হয়ে বলল, সত্যি? মায়ার খুশিতে নিহাল খান সম্মতি দিয়ে বলল, জি, তাহলে আমি যা বলবো করবেন আব্বু? ইনশাল্লাহ। নিহাল খানের কথায় বেশ আশ্বস্ত হলো মায়া। সেই দিনের মতো রাতিফের সঙ্গে আবারও যুক্তি করলো কিভাবে কি করবে বাকিটা। অনুসন্ধানে মায়ার হঠাৎ হৃদের কথাটা মনে হলো। শ্বশুরকে ধরে টান দিলে শাশুড়ি অবশ্যই ফিরে আসবে চট্টগ্রামের মাটিতে। মায়া হৃদের কথা অনুযায়ী কাজ করলো। যেহেতু হৃদ আর সোফিয়া খান একই চরিত্রের মানুষ, তাহলে তাদের কর্মকাণ্ডগুলো সেম হবে। হৃদ যেমন মায়ার বিপদে দিশেহারা হয়ে যায়, একইভাবে সুফিয়া খানও নিশ্চয়ই নিজের স্বামীর বিপদে দিশেহারা হবে। অন্তত এই বিষয়ে একটা পরীক্ষা করে দেখা দরকার মায়ার। যদি বিষয়টা সত্যি হয় তাহলে নিশ্চয়ই সুফিয়া খান এইবার নিজের রাগ ভুলে খান বাড়িতে পা রাখবে। মায়া রাদিফকে নিয়ে নিহাল খানের মিথ্যা হার্ট অ্যাটাকের লম্বা চওড়া একটা জটিল রিপোর্ট বানালো। এর মাঝে একদিন নিহাল খান দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা সভায় মাঝে হুট করে জ্ঞান হারিয়ে পড়ে যেতেই চারপাশে হইচই পড়ে গেল মন্ত্রী নিহাল খান বেহুশ হয়ে যাওয়াতে। হৃদ সেখানেই ছিল। তৎক্ষণাৎ বাবাকে গাড়ি করে হসপিটালে নিয়ে যেতে যেতে দলে সকলের ভিড় জমল হসপিটালে। রাদিফ নিহাল খানের সামান্য অসুস্থতাকে কাজে লাগিয়ে সুফিয়া খানের কাছে মিথ্যা রিপোর্ট পাঠালো হার্ট ব্লকের মতন জটিল বিষয়টা দেখিয়ে। দিশেহারা সুফিয়া খান হৃদকে শত কল করেও পেল না, কারণ হৃদের ফোনটা তখন রাদিফের হাতেই ছিল। মূলত রাদিফ ইচ্ছাকৃতভাবে হৃদের ব্যস্ততায় ওর ফোনটা নিজের কাছে রেখে দিয়েছিল যাতে সুফিয়া খান হৃদকে কল করে না পায়। হৃদের সর্বদা সত্যি কথা বলার ব্যামো আছে। কখনো কোনো কিছুতে মিথ্যা কথা হৃদ বলে না বা বলানো যায় না। রাদিফ ভিড়ের মাঝে হৃদের ফোনটি নিজের কাছে রাখলো। যে কোনো সময় সুফিয়া খান নিহাল খানের অসুস্থতা সম্পর্কে হৃদ থেকে জানতে চেয়ে কল করবে। তখন যদি হৃদ সত্যিটা সুফিয়া খানকে বলে দেয় তাহলে আবারও মায়াদের প্ল্যান বিফলে যাবে। তাই রাদিফ নিজের করা প্ল্যানকে নিয়ে কোনো রকম রিস্ক নিল না, বরং ক্রমাগত নিজের মায়ের কাছে নিহাল খানের জটিলতা বিষয়টি তুলে ধরল। অথচ নিহাল খানের তেমন কোনো জটিলতার রোগ নেই। অঘুম, অনিয়মিত খাওয়া দাওয়ার থেকে দুর্বলতায় বেহুশ হয়ে গিয়েছিলেন নিহাল খান। ঘণ্টা দুয়েক হসপিটালে রেস্ট নিলেই বাসায় ফিরে যেতে পারবেন তিনি। কিন্তু রাদিফ নিজের বাবার সামান্য অসুস্থতাকে একের সঙ্গে এক মিলে দুই করে সুফিয়া খানের সামনে প্রকাশ করল, যাতে তিনি নিহাল খানের অসুস্থতার খবর পেয়ে ছুটে চলে আসেন চট্টগ্রামে। হলো তাই। সুফিয়া খান হৃদকে কলে না পেয়ে আয়নকে কল মিলালো। আয়ন নিহাল খানের জটিলতার খবর পেয়ে সেও তৎক্ষণাৎ জুইকে নিয়ে রওনা হলো চট্টগ্রামের উদ্দেশ্যে।
আয়নদের বেরিয়ে যাওয়ার ঘণ্টাখানেকের মাঝে সুফিয়া খানের হেলিকপ্টার উড়ল আকাশে। সেবার হৃদের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে তিনি ছুটে গিয়েছিল হসপিটালে। আজ স্বামীর অসুস্থতার খবর পেয়ে ছুটে যাচ্ছে খান বাড়িতে। সেই 15 বছর আগে তিনি এক কাপড়ে খান বাড়ি ছেড়েছিলেন। আজ 15 বছর পর আবারও এক কাপড়ে খান বাড়িতে গিয়ে উঠেছেন। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্বগল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।